স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। সহকর্মীকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চিন্ময় ইস্যুতে সংঘর্ষের জেরে মঙ্গলবার দুপুরের পর থেকেই তো বিচার কাজ বন্ধ রয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি, বিস্তারিত জানান। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম আদালতের বাইরে। অর্থাৎ এই অন্যান্য সময় এইখানে কিন্তু লোকারণ্য থাকে, অর্থাৎ বিচার প্রার্থীরা থাকে, সাথে থাকে আইনজীবীরা, কিন্তু আজকে আপনারা দেখছেন অর্থাৎ জনমানব শূন্য। অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে সকল ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে আজকে তাদের যে কর্মবিরতি গতকাল এবং আজকে সেটি অব্যাহত রয়েছে। আইনজীবীরা যারা তাদের যেটি দাবি, তারা যেটি বলছেন, অতি সত্বর যারা এ ঘটনার সাথে জড়িত, যারা হত্যাকারী, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি তা না করা হয় সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন এই ঘটনায় প্রায় 33 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় 7 জনকে সিসিটিভি ফুটেজ দিকে শনাক্ত করা হয়েছে। গতকাল কিন্তু তিনটি মামলা দায়ের হয়েছে। সেগুলো হচ্ছে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা, এবং সেখানে আসামি করা হচ্ছে প্রায় 76 জনের নাম উল্লেখ এবং প্রায় 1 থেকে 1.5 হাজারের প্রায় অজ্ঞাত আসামি। যদিও এখনও হত্যা মামলাটি এখনও দায়ের করা হয়নি। আমরা জানতে পেরেছি হচ্ছে আজকে দুপুর নাগাদ আলিফের পরিবারের পক্ষ থেকে হয়তো নগরীর কদলি থানায় আপনার মামলাটি দায়ের করা হতে পারে। তো আমরা সকাল থেকে আসলে আদালত চত্বরে ছিলাম। এখানে যারা আইনজীবীরা তারা অনেকটা বিক্ষুব্ধ, তাদের সহকর্মী হত্যার তারা আসলে বিচার দাবি করেছেন। একই সাথে আপনারা জানেন গতকালে কিন্তু আলিফের যে নামাজের জানাজা, প্রথম জানাজা, সেটি এই আদালত চত্বর অনুষ্ঠিত হয়। এরপর নিয়ে যাওয়া হয় আপনার জমিতুল ফালা মাঠে। সেখানে কিন্তু লাখো মানুষের ঢল নামে তাকে শেষবারের মতো আপনার দেখার জন্য চট্টগ্রামের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে আসেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আদালতের পরিস্থিতি অনেকটা ভালো। এখানে বিভিন্ন জায়গায় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী আপনার মোতায়েন করা হয়েছে। যারা আইনজীবী, তাদের যেটি দাবি, এই আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক আপনার শাস্তি দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার শঙ্কা, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। বুধবার সন্ধ্যায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন সাধ এবং সাধ্যের সঙ্গে আপোস করতে হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করায় বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে 4 বা 5 বছর দায়িত্বে থাকা প্রয়োজন হবে, এমনটি মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যৌক্তিক সময়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার ছেড়ে দেওয়া। সম্ভবত এটি 18 মাস বা 2 বছর হতে পারে। এই অবস্থায় সংস্কারের বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বুধবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেহরিন খান স্মৃতি বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কারের ক্ষেত্রে বৈষম্য দূর করার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। ঘণ্টাব্যাপী বক্তৃতায় তিনি দেশে একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য বাজার, রাজনীতি এবং শাসন কাঠামোর গভীর সংস্কারের উপর জোর দেন। বলেন, যেসব সংস্কার শুরু হয়েছে তা যে দলই হোক, নির্বাচিত হোক না কেন, তাদের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে, বিশেষ করে বৈষম্য দূর করার ক্ষেত্রে। ব্যাংক ঋণের মান নির্ধারণের আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। বুধবার খেলাপি ঋণ বিষয়ে সবশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। রাজনীতি ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড় ঋণ খেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছিল। বর্তমানে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার 1 বছর সময় পর্যন্ত গ্রাহক খেলাপি মুক্ত থাকার সুযোগ পান। ফলে গ্রাহক নতুন করে ঋণ নিতে পারেন।
ব্যাংকাররা আশঙ্কা করছেন নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে এমন বিধান করা, সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন প্রস্তাব পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার অংশীজনের সঙ্গে কমিশনের মতবিনিময়ে এসব কথা উঠে আসে। সংবিধান সংস্কার বিষয়ে মতামত জানতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। এর অংশ হিসেবে গতকাল জাতীয় সংসদ ভবনে নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীরা। জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় সেবা পেতে সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসক থাকলেও দুর্ভোগ কমছে না। সংশ্লিষ্টদের দাবি, দুর্ভোগ কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে ১২টি সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভা। এসব সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোতে প্রতিদিন হাজারো মানুষ আসে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভিসা আবেদন সহ ১৯টি নাগরিক সেবা পেতে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশের এসব সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনপ্রতিনিধিরা অনুপস্থিত। তাদের অনুপস্থিতিতে নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসক ও সরকারি কর্মকর্তারা। এমন বাস্তবতায় গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পেতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে সেবা প্রত্যাশীরা। রুহুল, তিনি বোনের জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য রায়ের বাজার থেকে উত্তর সিটি কর্পোরেশনের জোনাল অফিসে ঘুরছেন প্রায় ১ সপ্তাহ ধরে। ডিসি অফিস থেকে ওনারা এক কপি রাখছে, আরেক কপি আমার কাছে দিয়ে দিছে, ডেট দিছে 4 দিন পরে আপনাদের যে অফিস কমিউনিটি সেন্টার, ওখান থেকে গেলে ওটা আপনি মূল কপিটা কালেক্ট করতে পারবেন। ওখানে আসলে বলতেছে যে ভাই এটা তো এখানে আসছে মাত্র 4-5 দিন পরে, আরও 1 সপ্তাহ টাইম লাগবে আমাদের হাতে আসতে। রাজধানীর কাউন্সিলর অফিস ও জোনাল অফিসের কর্মচারীরা বলছেন, তারা সাধ্যমতো চেষ্টা করছেন সেবা দিতে, তবে জনপ্রতিনিধি না থাকায় উঠে আসে তাদের সীমাবদ্ধতার কথাও। এক ব্যক্তি 9টা ওয়ার্ড করা সম্ভব না, আপনারা ভাগ করে দেন, 3টে ওয়ার্ড করে দেন, আরও 2জন অফিসার দেন। এই 9টা ওয়ার্ডের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে। তাই 9টা ওয়ার্ড থেকে রোজ যদি একটা ওয়ার্ড থেকে 20টা সার্টিফিকেটও যায়, তাহলে 180টা সার্টিফিকেট হয়। হ্যাঁ, এগুলা চেক করার ব্যাপার আছে, মনে করেন অনুমোদনের ব্যাপার আছে। কাউন্সিলর মহোদয় না থাকার কারণে একটু দেরি হচ্ছে। এসব বিষয়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে সেবা প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই করতে গিয়ে কিছুটা সময় লাগছে। যখন কাউন্সিলররা ছিলেন তখন একটা লোকাল অ্যাটাচমেন্টের কারণে সবাইকে চিনতেন, জানতেন, বাট এইখানে একটু সমস্যা আছে। সে কারণে এই সার্টিফিকেটগুলা বা ঠিকানা সঠিক কিনা এটা যাচাই করতে কিছুটা সময় নিচ্ছে। এই সময়টা সেবা প্রার্থীরা দিতে চায় না। স্বল্প সময়ে সেবা নিশ্চিত করতে পুরো সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলর অফিসের কাজগুলোকে 10টি জোনাল অফিসকে ভাগ করে দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই জন্ম নিবন্ধনের সিস্টেমটাকে ইন্টারফেসিং করার জন্য আমরা জন্ম নিবন্ধন যে দপ্তর আছে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, তাকে আমরা অনুরোধ করব যাতে এটা সহজ হয়ে যায়। ভেরিফিকেশনটা সহজ হলে কার্য নিষ্পত্তির টাইম কিন্তু কমে আসবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটে পিছিয়ে গেল সময়। তবে 1 ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করার নতুন সিদ্ধান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন ও জাহাজ মালিক কর্তৃপক্ষ। চলাচলের অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানিয়েছেন, আজ থেকেই কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ার ছড়ায় আইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। তাদের জাহাজের ধারণ ক্ষমতা 350 জন, অথচ টিকিট বুকিং 100 জনেরও গড়ায়নি। এই কারণে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না। নভেম্বর মাসে রাত্রি যাপনের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের অনীহা বলেও মন্তব্য করেন তিনি। তবে ডিসেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপনে নিষেধাজ্ঞা নেই, তাই পর্যটকের সংকট থাকবে না।
এ কারণে 3 দিন পিছিয়ে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকরা অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবেন। নভেম্বরের শেষ সময়ে এসে শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। গতকাল ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়লেও সকালে কুয়াশা দেখা যায়নি। পূব আকাশে দেখা মিলেছে ঝলমলে সূর্য। তবে হিমেল বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবীরা ছুটে চলেছেন কাজের জায়গায়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামছে, যা অব্যাহত থাকবে। জানুয়ারিতে আরও বাড়বে শীতের তীব্রতা। 30 বছর পেরিয়ে গেলেও বরিশালের সরকারি দপ্তরগুলোতে কাটেনি পরনির্ভরতা। শ্রম ও পরিবেশ আদালত, আঞ্চলিক পোস্ট অফিস, বিসিক, আয়কর ও ভূমিসহ সরকারি বিভিন্ন কাজে এখনও খুলনায় ছুটোছুটি করতে হয় বরিশালবাসীকে। এতে করে 6 জেলাবাসী থেকে শুরু করে অর্ধশতাধিক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন দুর্ভোগে। বরিশালে প্রধান ডাকঘর, বিসিক শিল্পনগরী, জাদুঘর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, যুব উন্নয়ন, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ভূমি থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোর বিভাগীয় কার্যালয় আজও স্থাপন হয়নি। প্রতিটি দপ্তরের বিভাগীয় কার্যক্রম পরিচালনায় ছুটতে হয় খুলনায়। এতে বিভাগীয় অনেক সুযোগ সুবিধা বঞ্চিত জেলাবাসী। হাতে গোনা কয়েকটি সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় বরিশালে হলেও রয়েছে জনবল সংকট। এমনকি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরো বরাদ্দ, হস্তান্তর, ট্রান্সফার, ড্রেনেজ ব্যবস্থা, মানে যে কোনো কাজের জন্যই আমাদের খুলনার উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। প্রতিটি দপ্তরের কাজের গতিশীলতা, মনিটরিং এবং সেবা নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়ের বিকল্প নেই। তাই নগরীতে সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় করার দাবি বিভাগ উন্নয়ন পরিষদের। যে আমাদের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা কিছুটা হলেও বিঘ্নিত হয়। এছাড়া আমাদের কার্যক্রমের যে মনিটরিংয়ের একটা ব্যাপার আছে, সেগুলো হচ্ছে সার্কেল অফিস না থাকার কারণে আমাদের এটাতে একটু সমস্যা হয়। যেহেতু আমরা উদ্যোক্তাদের সেবা দেওয়াই আমাদের কাজ, সো সেই জায়গা থেকে আমিও ফিল করি যে এটা যদি হয় সেক্ষেত্রে উদ্যোক্তারা উপকৃত হবে। বিভাগ যখন হয়েছে, বিভাগীয় অফিসগুলো তো এখানে ঠিকভাবে থাকবে, তা না হলে তো জনগণের সেই সুবিধাটা ওরা কোথায় আমরা পাবো। আমরা আশা করছি যে তারা যেন এই ব্যাপারে খুব গভীর মনোযোগ দেয়। বিভাগীয় কমিশনার হয়ে যারাই দায়িত্ব পালন করেছেন তারাই শুনিয়েছেন আশ্বাসের বাণী। এরকমভাবে অনেক ডিভিশনাল হেডকোয়ার্টারই এখানে এখনও হয়নি, অনেক ডিপার্টমেন্টের। সেগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে, আমরা মিনিস্ট্রির সাথে আমরা যোগাযোগ করছি, যাতে বিভাগীয় অফিস এখানে করা হয়। 1993 সালে দক্ষিণাঞ্চলের 6টি জেলা নিয়ে গঠিত হয় বরিশাল বিভাগ। এর আগে 1829 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা বিভাগে এবং 1980 থেকে 1992 সাল পর্যন্ত ছিল খুলনা বিভাগের অন্তর্গত। ডিবিসি নিউজ ডেস্ক। ঝালকাঠির নলছিটিতে মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে 8 দিন ধরে তালাবদ্ধ করে রাখার পর উদ্ধার করেছে প্রশাসন। জোর করে জমিজমা লিখে নিতে মেয়েরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোশাররফ হোসেন তালুকদার। বুধবার রাতে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মোশাররফকে উদ্ধার করা হয়। পরে তিনি সাংবাদিকদের জানান, স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীকে ভাড়া থাকতেন নলছিটিতে একটি বাসায়। গেল 19 নভেম্বর তাকে ধরে এনে তালাবদ্ধ করে রেখে জোর করে জায়গা জমি দলিলে সই করিয়ে নেয়ার চেষ্টা করে মেয়েরা। এই অভিযোগ স্বীকার করলেও 3 মেয়ের উল্টো অভিযোগ, বাবা মোশাররফ হোসেন তাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেয়ে ভুক্তভোগী মোশাররফকে উদ্ধার করা হয়েছে। মেয়েদের বিরুদ্ধে আটকে রাখার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোশাররফ। তাকে বলা হয়েছে মেয়েরা যেন বঞ্চিত না হন। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ, আর সেই উৎসবে এবার ভোলায় যোগ হয়েছে নতুন মাত্রা। 30 রকম ভর্তা আর বাহারি পিঠা নিয়ে সাড়া ফেলেছেন ভোলার কাউসার ঢালি নামে এক পিঠা ব্যবসায়ী। তার পিঠা আর ভর্তার টানে শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন। অন্যদিকে ঝালকাঠিতে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছে নিম্ন আয়ের নারী ও পুরুষ।
আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই পিঠা তৈরির সংস্কৃতি ধরে রাখতেই ভোলায় জমে উঠেছে পিঠা বেচা কেনা। শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামেগঞ্জে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রির ধুম। পিঠা বিক্রেতা কাউসার ঢালি কয়েক বছর আগেও 10 রকমের ভর্তা দিয়ে শুরু করেছিলেন পিঠা বিক্রি। এবার পিঠার সাথে 30 রকমের ভর্তা দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। সন্ধ্যা থেকেই তার দোকানে যেন চলে উৎসবের আমেজ। যে এখানে বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা দেখতে পাই এবং ওগুলো খুবই সুস্বাদু, যে কারণে আমরা বারবার এখানে আসি। অনেক রকম সিরিয়াল দিয়ে পিঠা পাওয়া যায় না, ভর্তাটা খুব মজা। পিঠা ও ভর্তার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী পুরুষ। কাউসার ঢালির 2 দোকানে প্রতিদিন 30 থেকে 32,000 টাকার পিঠা বিক্রি হয়। 60-15 ভর্তা আছে, 2 দোকানে আমি বেশি 20,000 বেচে, মানে 12,000-এর মতো, 12-13,000 ডেলি বেচে। তো 2 দোকানে 32-33,000 টাকা বেচা কিনা হয়, 1010 টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ। শীতের আগমনী বার্তার সাথে সাথে ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায়ও বসেছে পিঠার মেলা। সাজের পিঠা, চিতই, চটা আর ভাপা সহ নানা পিঠা তৈরি করছেন নারীরা। বিকাল থেকে রাত অবধি চলে বেচাকেনা। মৌসুমী পেশা হিসেবে পিঠা বিক্রি করে সংসারে সচ্ছলতা এনেছেন অনেক নারী। তাদের সহযোগিতা করছেন পুরুষরাও। আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। বাসায় তো প্রত্যেকদিন পিঠা তৈরি করে না, পিঠার প্রতি অন্যরকম একটা টান থাকে, যার কারণে আমি আসি, খাই। বাসায় বানাইতে অনেক রিস্ক ঝামেলা, এই জন্য আর কি এখানে বানাই, এখানে বসে খাই। শীতের সিজন এই রেটে বাড়তি আয়, আমার সংসার একটু ভালোই চলে। পিঠা বিক্রির সাথে জড়িতদের সহায়তা করার কথা জানিয়েছে বিসিক। এই উদ্যোক্তারা এই পিঠার সরবরাহ করে বা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যদি এসব উদ্যোক্তারা বিসিকের সাথে যোগাযোগ করে তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। পিঠাপুলি বাংলার লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। সেই সাথে মৌসুমী এই পেশা চলে পুরো শীত জুড়ে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নিরাময়ের ঐক্যতান শিরোনামে ঢাকার আলিয়স ফ্রান্সেজে চলছে বাদ্যযন্ত্র প্রদর্শনী। ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জাকির হোসেনের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। আগামী 29শে নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। আবহমান বাংলার সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করে রেখেছে লোকজ শিল্পীদের তৈরি বৈচিত্র্যময় সব বাদ্যযন্ত্র। কালে কালে সুর ও ছন্দের প্রয়োজনে নানা ধরনের এসব বাদ্যযন্ত্র তৈরি করে গেছেন প্রান্তিক শিল্পীরা। শিল্পী জাকির হোসেন গানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বাদ্যযন্ত্র নির্মাণের কাজ, আর এতে ব্যবহার করেন কাঠ, বেত, বাঁশ, চামড়া। লক্ষ্য থাকে নতুন ধরনের শব্দ কম্পাঙ্ক সৃষ্টির। এই প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রতিক্রিয়ায় মুগ্ধ শিল্পী জানান এগিয়ে যাওয়ার প্রত্যয়। একতার থেকেই ভালোবাসাটা শুরু, যে একতারের মধ্যে এত গভীরতা, স্বাদ মিটছে না আসলে। যেমন তার বেড়েই যাচ্ছে, সরোদের মতো অতগুলো তার হচ্ছে না, বা রাবাবের মতো অতগুলো তার হচ্ছে না, কিন্তু আমাদের দোতারা স্বরাজের মধ্যেই যে কম্বিনেশনগুলো করা যায়, এগুলো প্রত্যেকটা যন্ত্র এক একটা কম্বিনেশন। এই আয়োজনে ঐতিহ্যবাহী সব বাদ্যযন্ত্র দেখার পাশাপাশি প্রতিদিন লোকসঙ্গীতের সুরধারায় অবগাহনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রান্স ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের আদান প্রদানের লক্ষ্যে এমন আয়োজন চলবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান আলিয়স ফ্রান্সেজ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের বেছে নেওয়া ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক কর্তাদের মধ্যে বেশ কয়েকজন মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে বোমা হামলার হুমকি পান। এছাড়া পুলিশ বা জরুরি সেবা কর্মীদের পাঠিয়ে হেনস্থা করা হবে বলেও হুমকি দেওয়া হয় তাদেরকে। জানা গেছে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত এলি স্টেফানিক হুমকির শিকার হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে মনোনীতদের মধ্যে মোট 9 জন হুমকির সম্মুখীন হয়েছেন। তবে কারা কারা এই হুমকি পেয়েছেন বা কিভাবে তাদের হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি লেভিট। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় এক শতাব্দী পর নভেম্বরে রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির রাজধানী সিউলে 16 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। থমকে গেছে স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 2 জন। দেশজুড়ে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। বরফে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে 1960 সালের। বুধবার সিউলে তুষারপাত হয় 16 সেন্টিমিটার পর্যন্ত। এর আগে 1972 সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় 12.4 সেন্টিমিটার। স্বাভাবিক তুষারপাতে রাজধানী সহ পুরো দেশ থমকে গেছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, থমকে গেছে জীবনযাত্রা। বন্ধ রাখা হয়েছে শত শত হাইকিং ট্রেইলও। সড়ক দুর্ঘটনা ও অন্যান্য তুষার সম্পর্কিত ঘটনা এড়াতে সব জরুরি সেবাকর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে মূলত সমুদ্র পৃষ্ঠের উপর তাপমাত্রার বৈষম্য এবং ঠান্ডা বাতাস ভারী তুষারপাতের কারণ। আর ভারী তুষারপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে দেশের অধিকাংশ স্থানে। অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় আবারও দেখা দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই ভবিষ্যতে ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন তারা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।